গত ভিডিওতে আমরা আপেক্ষিক বেগ এবং আপেক্ষিক বেগ সংক্রান্ত কয়েকটা ম্যাথ করেছিলাম। আজকের ভিডিওতে আমরা আপেক্ষিক বেগের আরো কয়েকটা ম্যাথ দেখব। তো আপেক্ষিক বেগের যে প্রবলেমগুলো তোমাদের অনেক কঠিন লাগে বা যে প্রবলেমগুলো তোমাদের অনেক প্যারা দেয়, সেই প্রবলেমগুলোকে আমি যদি দুইটা ভাগে ভাগ করি তাহলে প্রথম ক্যাটাগরিতে দাঁড়াবে হচ্ছে বৃষ্টির মধ্যে ছাতা ধরার সমস্যা এবং দ্বিতীয় ক্যাটাগরিতে পড়বে বৃষ্টিতে গাড়ির কাঁচ ভেজা সমস্যা। বিলিভ মি, এই প্রবলেমগুলো অনেক সহজ, কিন্তু অনেক স্টুডেন্টের কাছে এই প্রবলেমগুলো অনেক কঠিন লাগে। এই কঠিন লাগার একটা কারণ হচ্ছে তুমি যদি ইংলিশে অ্যালফাবেট না শিখে সেন্টেন্স গঠন শিখতে যাও তাহলে তোমার কাছে অনেক কঠিন লাগার একটা ব্যাপার। তো ঠিক তেমনি ছোট ছোট বেসিক ম্যাথগুলো না পেরে তুমি লাভ দিয়ে যখন একটা বেশ কমপ্লেক্স ম্যাথ করতে যাবা তখন তোমার কাছে এই সহজ যে টপিকটা, এই সহজ টপিকটা অনেক কঠিন হয়ে যাবে। আর একটা কারণ হচ্ছে ফিল না আসা, অর্থাৎ এই ব্যাপারটাকে তুমি খাতা কলমেই করতেছো, শুধু জিনিসটাকে বাস্তবিকভাবে কমন সেন্সের সাহায্যে তুমি যদি ফিল না করতে পারো তাহলে তোমার কাছে কঠিন লাগবে। তাহলে আমাদের এই ম্যাথগুলোকে সহজ করার প্রথম ধাপ হচ্ছে ফিল আনা, অর্থাৎ আমরা যে ম্যাথটা করব সেই ম্যাথটাকে বাস্তবিক জীবনে আসলে সত্যি কিনা এই জিনিসটা একটু খতিয়ে দেখা। এবং আরেকটা কাজ হবে হচ্ছে ছোট ছোট বেসিক ম্যাথগুলো থেকে আস্তে আস্তে কঠিন ম্যাথের দিকে যাওয়া। তো আমি এই ভিডিওতে যে ম্যাথগুলো করাবো সিরিয়াল বাই তুমি যদি ভিডিওটা মনোযোগ সহকারে সেভাবে দেখতে পারো, আশা করি তোমার আপেক্ষিক বেগের প্রবলেম নিয়ে আর কোনো ধরনের সমস্যা থাকবে না। ওকে, তাহলে শুরু করি। তাহলে আমরা প্রথমে বৃষ্টির মধ্যে ছাতা ধরার প্রবলেমটা আগে দেখি। আমি তোমাদের বৃষ্টির মধ্যে ছাতা ধরার আগেও একটা প্রবলেম সলভ করে দিছি, তো আমরা এখন অনেকগুলো প্রবলেম সলভ করব। আগে আমরা দেখেছি যে বৃষ্টির মধ্যে জাস্ট খালি বালক দৌড়াইছে, অর্থাৎ আরোহীর বেগ ছিল আর বৃষ্টির বেগ ছিল। এবার আমরা দেখব আরোহীর বেগ থাকবে, বৃষ্টির বেগ থাকবে এবং সাথে বাতাসেরও একটা বেগ থাকবে। তাহলে আমরা প্রথমে খুব সহজ ম্যাথ থেকে শুরু করি। তাহলে আমাদের প্রথম যে ম্যাথটা, এই ম্যাথটা বলতেছে 5 মিটার পার সেকেন্ড বেগে উলম্বভাবে বৃষ্টি হচ্ছে। প্রথম ক্ষেত্রে উল্লেখ করা আছে কোনো ধরনের বাতাস নেই, কোনো বাতাস নেই, মানে বাতাসের হিসাবটা আমরা এখানে আগে আনবো না। আমাদের প্রথম ম্যাথটা বলতেছে, 1 নম্বর ম্যাথটা বলতেছে যে স্থির দাঁড়িয়ে থাকা আরোহী বৃষ্টি থেকে রক্ষা পেতে কিভাবে ছাতা ধরবে। 2 নম্বর প্রবলেমটা বলতেছে আরোহী 10 মিটার পার সেকেন্ড বেগে হাঁটা শুরু করলে কিভাবে ছাতা ধরবে। 3 নম্বরটা বলতেছে আরোহী বেগ বাড়ালে উলম্বের সাথে ছাতা ধরা কোণও বাড়বে, এটা গাণিতিকভাবে ব্যাখ্যা করো। তাহলে চলো আমরা শুরু করি। তো প্রথমে আমাদের কাজ হবে হচ্ছে চিত্র আঁকা। 5 মিটার পার সেকেন্ড উলম্ব গতিতে বৃষ্টি পড়তেছে, তাহলে এইটা হচ্ছে বৃষ্টি, এই বৃষ্টি এঁকে ফেললাম আমরা, ভি আর দিয়ে প্রকাশ করলাম, বেগ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। এখন দেখো এইটা হচ্ছে সমতল ভূমি, কোনো আরোহী এখানে দাঁড়ানো আছে, আরোহী এইভাবে দাঁড়ানো আছে। তাহলে আরোহী স্থির দাঁড়ানো, আরোহীর কোনো বেগ নাই। বৃষ্টি পড়তেছে কিভাবে? লম্বভাবে। প্রশ্ন করছে স্থির দাঁড়িয়ে থাকা আরোহী কিভাবে ছাতা ধরবে। এটা কি ম্যাথ করার দরকার পড়ে? স্থির তুমি দাঁড়ায় আছো, বৃষ্টি লম্বভাবে তোমার মাথার উপর পড়তেছে, তাহলে তোমার কাছে একটা ছাতা থাকলে বৃষ্টি থেকে রক্ষা পেতে গেলে তুমি ছাতাটাকে ঠিক মাথার উপর লম্বভাবে ধরবা, কোনো ম্যাথ করার দরকারই নাই। তাহলে আমি কেন দিলাম তার কারণ আছে, একটু পরে আমরা বুঝবো। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা উত্তর লিখি তাহলে কি লিখবো? ছাতা ধরবে লম্বভাবে, 1 নম্বর হয়ে গেল, ছাতা লম্বভাবে ধরবে। এই ক্ষেত্রে আমাদের কোনো ক্যালকুলেশন করারও দরকার নাই। এখন আসো 2 নম্বর ক্ষেত্রটা। 2 নম্বর কি বলতেছে আরোহী এবার 10 মিটার পার সেকেন্ড বেগে হাঁটা শুরু করলে কিভাবে ছাতা ধরতে হবে। ফার্স্ট টাইম বলছিলাম যে তুমি আগে ফিল আনো, ভেতরে বাস্তবিক ক্ষেত্রটা চিন্তা করো। তুমি স্থির দাঁড়াইছিলা, তুমি ছাতা ধরেছিলা লম্বভাবে মাথার উপরে, এখন বৃষ্টি পড়তেছে, তুমি এই দিকে হাঁটা শুরু করছো। তাহলে তুমি যখনই এরকম সামনের দিকে হাঁটা শুরু করবা বা দৌড়ানো শুরু করবা, তুমি একটু খেয়াল করে দেখো বাস্তবিক ক্ষেত্রে আমরা ছাতাটাকে কিন্তু উলম্বের সাথে এরকম একটা কোণ করে বাঁকায় ধরি, অর্থাৎ যেদিকে আমরা দৌড়াচ্ছি সেই দিকে ছাতাটাকে এরকম হেলায় ধরা হয়। তো আমরা একটু দেখি ঘটনাটা কি ঘটে। আমি তোমাদের বলছিলাম বৃষ্টির যে বেগটা সেটা হচ্ছে আরোহীর সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ, অর্থাৎ আরোহী যখন সামনের দিকে যাবে তখন আরোহীর সাপেক্ষে বৃষ্টির বেগটাকে মনে হবে যেন এই দিকে আসতেছে। তাহলে আপেক্ষিক বেগের ক্ষেত্রে আমরা বলছিলাম যার সাপেক্ষে বেগ তার বেগটাকে উল্টায় দিতে হবে। তাহলে আরোহীর সাপেক্ষে যেহেতু বৃষ্টির বেগ, তাহলে আরোহীর বেগটাকে আমরা উল্টায় দিব। তাহলে খেয়াল করে দেখো আরোহী যাচ্ছিল হচ্ছে এদিকে, কত বেগ নিয়ে? 10 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে, এটা হচ্ছে আরোহীর বেগ।
তো যেহেতু বৃষ্টির বেগটা আরোহীর সাপেক্ষে, এই কারণে আরোহীর বেগটাকে আমরা এই যে বৃষ্টির ফোঁটা যদি এখানে চিন্তা করা হয় তাহলে আরোহীর বেগটাকে এভাবে উল্টে দিব, অর্থাৎ এদিকে আর রাখবো না, তাহলে এদিকে আরোহীর বেগ চলে আসবে কত 10 মিটার পার সেকেন্ড। বৃষ্টি পড়তেছে কিভাবে? বৃষ্টি পড়তেছে উলম্ব ভাবে, কত বেগে? 5 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে প্রথম কাজ ছিল উল্টানো এবং দ্বিতীয় কাজ ছিল উল্টানোর পরে লব্ধি করা। তাহলে দেখো উল্টানোর কাজ শেষ। এরকম ম্যাথ কিন্তু আগেও একটা আমরা করাইছি। তাহলে এদিকে কিন্তু আর এই বেগ ভেক্টরটা নাই। উল্টানোর পরে এই দুইটার লব্ধি আসবে দেখো এই বরাবর, এই যে লব্ধিটা এই বরাবর চলে আসবে। তাহলে এখানে যে আরোহী আছে সেই আরোহীর গায়ে বৃষ্টি এই বরাবর এসে পড়বে। তাহলে আরোহী যদি বৃষ্টি থেকে রক্ষা পেতে গেলে ছাতা ধরতে চায় তাহলে অবশ্যই তাকে এবার ছাতাটা ধরতে হবে হচ্ছে উলম্বের সাথে, দেখো উলম্ব রেখা তার সাথে এরকম একটা থেটা কোণে বাঁকিয়ে তারপরে গিয়ে তাকে এই ছাতাটা ধরতে হবে। তার মানে বৃষ্টি থেকে রক্ষা পেতে গেলে সে এবার ছাতা ধরবে এইভাবে। আমাদের বের করতে বলছে এই ছাতা ধরা কোণ থেটার মানটা কত হবে। দেখো কিভাবে ছাতা ধরবে। তো আমি বলছিলাম উলম্বের সাথে ছাতা ধরা কোণ হচ্ছে থেটা। এবার দেখো থেটাটাকে আমরা বেশ শর্টকাটে বের করে ফেলবো। তাহলে আমরা ট্যান থেটা লিখতে পারি কিনা। ট্যান থেটা ইকুয়াল টু, দেখো তো একটু খেয়াল করে, এই কোণটা থেটা, এইটা হচ্ছে 10 আর এইটা কত ছিল? এটা ছিল 5। তাহলে এইটাকে উঠাই নিয়ে আসি, আমি যদি এই পাশে নিয়ে আসি তাহলে এটাও কত হবে? 5। তাহলে ট্যান থেটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, তার মানে 10 বাই হচ্ছে 5। তাহলে অতএব থেটা ইকুয়াল টু ট্যান ইনভার্স 2, এখান থেকে তুমি হিসাব করলে আসবে 63.43 ডিগ্রি, অর্থাৎ উলম্বের সাথে তাকে 63.43 ডিগ্রি কোণে ছাতাটাকে ধরতে হবে বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য। তাহলে আশা করি আমরা এই জিনিসটা বুঝলাম। এইবার দেখো 3 নম্বর কি বলতেছে, আরোহী বেগ বাড়ালে উলম্বের সাথে ছাতা ধরা কোণও বাড়বে, এটা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। আমার কাছে একটা ছাতা থাকলে খুব ভালো হতো। ক্যামেরার ছাতাটা আছে না, দেখি দাও তো। দেখো এই হচ্ছে ছাতাটা। তো বৃষ্টি যখন লম্বভাবে পড়বে তখন আমি ছাতাটাকে ঠিক লম্বভাবে মাথার উপর এইভাবে ধরে রাখবো। এই যে প্রথম ক্ষেত্রটা ছিল লম্বভাবে। এখন আমি যদি এইদিকে হাঁটা শুরু করি তাহলে খেয়াল করে দেখো এইদিকে আমি যাচ্ছি, তাহলে যখনই এদিকে যাব তখন আমি ছাতাটাকে কিন্তু এইভাবে বাঁকায় ধরি। উলম্বের সাথে কত কোণে বাঁকায় ধরি? এই যে 63.43 ডিগ্রি কোণে বাঁকায় ধরি। একটু চিন্তা করে দেখো তো, আমি যদি এই যেদিকে যাচ্ছি এদিকে যদি আমি আমার বেগটা বাড়াই, মানে আগের চেয়েও যদি বেশি বেগে যাই, তাহলে আগের চেয়ে বেশি বেগে গেলে ছাতাটাকে আমি আরো এইভাবে বাঁকায় ধরবো না? তাহলে দেখো উলম্ব রেখা যেটা, সেই উলম্ব রেখার সাথে কিন্তু আরো বেশি কোণ করে ছাতাটাকে বাঁকায় ধরতে হচ্ছে। তা আমাদের সেই জিনিসটা বলছে যে আরোহী বেগ বাড়ালে উলম্বের সাথে ছাতা ধরা কোণও বাড়বে, এই জিনিসটাকে গাণিতিকভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করো। তাহলে দেখো তো আমরা গাণিতিকভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারি কিনা। ধরো 3 নম্বর যে ক্ষেত্রটা, মনে করো আমরা বেগ আগে ছিল 10, এবার বেগটাকে করলাম 15। তো বেগ যদি 15 হয় তাহলে এই যে উল্টায় দেওয়ার পরে এদিকে বেগ থাকবে, এটা হচ্ছে 15, এদিকে থাকবে না। আর বৃষ্টি যেটা পড়তেছে সেটা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে এই দুইটার লব্ধি হয়ে এবার আরোহীর গায়ে বৃষ্টি এইভাবে এসে পড়বে। তাহলে আরোহী যদি বৃষ্টি থেকে রক্ষা পেতে চায় তাহলে তার ছাতাটাকে এবার ধরতে হবে উলম্বের সাথে, এরকম থেটা কোণে ছাতাটাকে ধরতে হবে। এই কোণটা হচ্ছে সেই থেটা কোণটা। তাহলে আমাদের টার্গেট কি ছিল? এই থেটা কোণটা বের করা। তাহলে দেখো এটা 5 হলে এটা 5, তাহলে এই কোণটা যদি আমরা বের করি একবারে লিখি, থেটা ইকুয়াল টু ট্যান ইনভার্স লম্ব 15 বাই ভূমি হচ্ছে 5, অর্থাৎ ট্যান ইনভার্স 3। হিসাব করে দেখো এটা আসবে 71.56 ডিগ্রি। তাহলে এবার বৃষ্টি থেকে রক্ষা পেতে হলে উলম্বের সাথে দেখো আরো বেশি কোণে 71.56 ডিগ্রি কোণে তাকে ছাতাটাকে হেলায় ধরতে হবে। আগে যখন তার বেগ 10 ছিল তখন ছাতাটাকে ধরতে হয়েছিল কত কোণে? 63.43 ডিগ্রি কোণে। অর্থাৎ দেখো যতই সে বেগ বাড়াবে ততই তার উলম্বের সাথে বেশি কোণ করে ছাতাটাকে হেলায় ধরতে হবে বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য। তো আশা করি এই জিনিসটা তুমি বুঝতে পারছো। জিনিসটাকে বাস্তবিকভাবে ফিল করার চেষ্টা করো, তাহলে জিনিসটা আরো খুব সহজভাবেই তুমি বুঝতে পারবা। তো আমরা এবার দেখো এই একই ম্যাথই করব, কিন্তু আগে দেখো কোনো বাতাস নাই। এইবার আমরা করব কি, এর সাথে একটা বাতাস যুক্ত করে দিব এবং তারপরে দেখব যে কিভাবে তাকে ছাতা ধরতে হবে। 2 নম্বরটা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড বেগে উলম্ব বৃষ্টি আর 2 মিটার পার সেকেন্ড বেগে পূর্ব থেকে পশ্চিমে বাতাস বইছে। আগে দেখো কোনো বাতাস ছিল না, এবার আমি বাতাস দিয়ে দিছি এবং বাতাসটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে? পূর্ব থেকে পশ্চিম দিকে যাচ্ছে। কত বেগ নিয়ে? 2 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে। আর বৃষ্টি যেভাবে পড়তেছিল সেভাবেই পড়তেছে, 5 মিটার পার সেকেন্ড বেগে উলম্ব বৃষ্টি। এখন প্রথম যে ম্যাথটা, 1 নম্বর যে ম্যাথটা, সেটা বলতেছে স্থির দাঁড়িয়ে থাকা আরোহী কিভাবে ছাতা ধরবে। তাহলে আমরা দেখি স্থির দাঁড়িয়ে থাকা আরোহী কিভাবে ছাতা ধরবে, এঁকে ফেলি। তাহলে প্রথমে বৃষ্টি আঁকি। বৃষ্টি পড়তেছে হচ্ছে লম্বভাবে, কত বেগ নিয়ে? 5 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে। আর কি আছে এখানে? বাতাস। কোন দিক থেকে কোন দিকে? পূর্ব থেকে পশ্চিম দিকে। ধরো এই দিকটাকে আমরা বললাম পশ্চিম দিক,
এই দিকটাকে আমরা বললাম পূর্ব দিক। তাহলে পূর্ব থেকে পশ্চিম দিকে 2 মিটার পার সেকেন্ড বেগে বাতাস বইছে। এখন স্থির দাঁড়িয়ে থাকা কোনো পর্যবেক্ষক সে বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য ছাতা কোন দিকে ধরবে, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। প্রথমে একটু চিন্তা করো, বৃষ্টি মনে করো লম্বভাবে পড়তেছে, কোনো বাতাস নাই, তাহলে সেক্ষেত্রে স্থির দাঁড়িয়ে থাকা পর্যবেক্ষক সে কিভাবে ছাতা ধরবে? সে কিন্তু বৃষ্টি যেহেতু লম্বভাবে পড়তেছে, তাহলে সে মাথার উপর ছাতাটাকে লম্বভাবেই ধরবে, যেটা আমরা আগের ম্যাথে করছিলাম। এখন প্রশ্ন হচ্ছে, যদি লম্বভাবে বৃষ্টি পড়া অবস্থায় এই দিক থেকে একটা বাতাস আসে, তাহলে কি আরোহী লম্বভাবে ছাতা ধরে রাখতে পারবে? না, পারবে না। কারণ এই যে বৃষ্টির ফোঁটাটা এইভাবে লম্বভাবে পড়তেছে, সেই বৃষ্টির ফোঁটাকে বাতাস এসে ধাক্কা দিবে, তখন এই বৃষ্টির ফোঁটা আর এই লম্বভাবে বরাবর পড়তে পারবে না। অর্থাৎ বৃষ্টির রেখাটা বেঁকে গিয়ে বৃষ্টি বাতাস এবং বৃষ্টির যে বেগটা তার লব্ধি বেগ নিয়ে এই বরাবর এসে পড়বে। তখন একটু খেয়াল করে দেখো, যদি কোনো আরোহী স্থির দাঁড়ায়ও থাকে, সে কিন্তু মাথার উপর লম্বভাবে আর ছাতা ধরবে না, সে তখন দেখো উলম্বের সাথে অবশ্যই এরকম একটা থেটা কোণ করে বাঁকায় তারপরে ছাতাটাকে ধরবে। দেখো তুমি একটু নিজেই চিন্তা করো, তুমি একটা জায়গায় স্থির দাঁড়ায় আসো, বৃষ্টি লম্বভাবে পড়তেছে, তুমি ছাতাটাকে লম্বভাবে ধরে রাখছো, কিন্তু যদি হঠাৎ করে দেখো ওই দিক থেকে একটা বাতাসের ঝাপটা আসলো, তখন কি বৃষ্টি আর লম্বভাবে তোমার মাথায় পড়বে? তখন তোমার হাতে ছাতা থাকলে তুমি অবশ্যই যেদিক থেকে বৃষ্টির ওই বাতাসের ঝাপটাটা আসছে সেদিক বরাবর ছাতাটাকে এরকম বাঁকায় ধরবা। কি ফিল আসতেছ? তাহলে আমরা দেখলাম স্থির দাঁড়িয়ে থাকা পর্যবেক্ষকের ক্ষেত্রে যদি লম্বভাবে বৃষ্টি পড়ে, তাহলে সে মাথার উপর লম্বভাবে ছাতা ধরবে, কিন্তু যদি বাতাস থাকে সেখানে, তাহলে যেদিক থেকে বাতাস আসতেছে অবশ্যই ছাতাটাকে ওই দিক বরাবর হেলায় ধরবা। তাহলে এই জিনিসটা তো ফিল করা যায়, বুঝে তো বলা যায় নাকি? ওকে, এবার আমাদের বের করতে হবে তাহলে কত কোণে ছাতাটাকে ধরতে হবে। তাহলে স্থির দাঁড়িয়ে থাকা পর্যবেক্ষকের কাছে এই যে বৃষ্টির ফোঁটা, বৃষ্টির বেগ এবং বাতাসের বেগ তার লব্ধি বেগ নিয়ে এসে পড়বে, তখন এই আরোহীকে ছাতাটাকে ধরতে হবে এই বরাবর। তাহলে উলম্বের সাথে কত কোণে? থেটা কোণে। আমাদের টার্গেট এই থেটা কোণটা বের করা। তাহলে একইভাবে এটা 5 হলে এই বরাবর এটা হচ্ছে 5, আর এই যে এটা হচ্ছে 2। তাহলে থেটা কোণের মানটা যদি আমরা বের করি, তাহলে tan ইনভার্স উলম্বের সাথে 2/5, তাহলে এই কোণের মানটা আসবে হচ্ছে 21.80 ডিগ্রি। অর্থাৎ উলম্বের সাথে তাকে ছাতাটাকে এত কোণে ধরতে হবে। এই ক্ষেত্রে খেয়াল করো, আমরা কিন্তু কারো বেগকে উল্টাইনি, আমরা কিন্তু কারো সাপেক্ষে কারো আপেক্ষিক বেগ করি নাই, যে প্রথমে যার সাপেক্ষে বেগ তার বেগটাকে উল্টাই দিব, উল্টায় দেওয়ার পরে লব্ধি করব, এই কাজ কিন্তু এবার আমরা করি নাই। এবার এখান থেকে তোমার একটু ভাবনা চিন্তা করার বিষয় আছে। আগের ম্যাথগুলোতে যখন বালকের সাপেক্ষে বা আরোহীর সাপেক্ষে বৃষ্টির বেগ ছিল, আমরা কিন্তু আরোহীর বেগটাকে উল্টাই দিয়েছিলাম, কিন্তু এক্ষেত্রে যখন এই বাতাস এবং বৃষ্টির বেগ করছি, তখন কিন্তু দেখো কারো বেগটাকে উল্টাইনি, আমরা সরাসরি বাতাসের বেগ এবং বৃষ্টির বেগের লব্ধি বের করছি, এবং এই বৃষ্টি বাতাস এবং বৃষ্টির বেগের লব্ধি বেগ নিয়ে এসে পড়বে। তো এখান থেকে দেখো একটা জিনিস বলা যায়, যদি বালকের আর বৃষ্টির বেগের কথা হয়, তাহলে বালকের সাপেক্ষে বৃষ্টির বেগ, সেক্ষেত্রে কিন্তু আপেক্ষিক বেগ বালকের বেগটাকে উল্টাই দিয়ে লব্ধি করতে হবে। কিন্তু যদি এরকম হয় বৃষ্টির বেগ এবং বাতাসের বেগ থাকে, তাহলে এদের কিন্তু আপেক্ষিক বেগ হয় না, এদের কিন্তু লব্ধি হয়। অর্থাৎ বৃষ্টির ফোঁটার এই বৃষ্টির ফোঁটা বৃষ্টির বেগ নিয়ে পড়তেছে, এই বৃষ্টির ফোঁটাকে এসে ধাক্কা দিচ্ছে কে? বাতাস। তখন এই বৃষ্টির ফোঁটাটা এই দুইটা বেগের লব্ধি নিয়ে এসে পড়তেছে। তাহলে দেখো এই ক্ষেত্রে কিন্তু আপেক্ষিক বেগ না, এই ক্ষেত্রে হচ্ছে লব্ধি। তাহলে আমি একটু এভাবে লিখে দিই, এই জিনিসটাকে খুব সুন্দর করে মাথায় রাখা লাগবে। প্রথম ক্ষেত্র 1, আরোহী এবং বৃষ্টি। আরোহী এবং বৃষ্টি যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আপেক্ষিক বেগ। কি করতে হবে? আরোহীর বেগকে উল্টাই দিয়ে লব্ধি করতে হবে। যেমন এইটা হচ্ছে বৃষ্টির বেগ, আর এইটা হচ্ছে আরোহীর বেগ। তাহলে আরোহীর সাপেক্ষে বৃষ্টির বেগ বলে আরোহীর বেগটাকে আমরা উল্টে দিব, উল্টে দেওয়ার পরে লব্ধি করব। এটা হচ্ছে আমাদের বৃষ্টি এবং আরোহীর ক্ষেত্রে এই কাজটা আমরা করব। 2 নম্বরটা হচ্ছে বৃষ্টি এবং বাতাস। বৃষ্টি এবং বাতাস যদি থাকে, তাহলে এখানে কোনো আপেক্ষিক বেগ না, তাহলে এই ক্ষেত্রে হচ্ছে সরাসরি লব্ধি। বৃষ্টির ফোঁটা বৃষ্টির বেগ নিয়ে পড়তেছে, আর এই বৃষ্টির বেগকে এসে ধাক্কা দিচ্ছে বাতাস, ধাক্কা দিয়ে বৃষ্টিকে বাঁকায় নিয়ে এসে লব্ধি বেগ নিয়ে পড়তেছে, তাহলে সরাসরি লব্ধি। ওকে, নদী নৌকার ব্যাপারের মতো। দেখো নৌকার বেগ নৌকার উপর কাজ করে,
আর স্রোত এসে ধাক্কা দিচ্ছে কাকে? নৌকাকে। তখন কি হচ্ছে? স্রোতের বেগ এবং নৌকার বেগের লব্ধি বেগ নিয়ে নৌকাটা চলতেছে। এখানেও তাই, বাতাসের বেগ এবং বৃষ্টির বেগের লব্ধি নিয়ে বৃষ্টিটা পড়বে। ওকে, আর একটা হচ্ছে 3 নম্বর যে ক্ষেত্রটা, সেটা হচ্ছে বাতাস এবং আরোহী। যদি বাতাস এবং আরোহীর কথা আমরা চিন্তা করি তাহলে কি হবে? তাহলে আরোহীর সাপেক্ষে বাতাসের আপেক্ষিক বেগ হবে। তাহলে এই ক্ষেত্রেও হবে আপেক্ষিক বেগ। এই 3টা জিনিস একটু মাথায় রাখবা, তাহলে আপেক্ষিক বেগের যে ম্যাথগুলো সব ডাল ভাত হয়ে যাবে। তাহলে আমরা একটু এখানে উদাহরণ দেখি। মনে করো আরোহী যাচ্ছে এইদিকে, এদিকে আরোহীর বেগ, আর বাতাস যাচ্ছে হচ্ছে এইদিকে, এটা হচ্ছে বাতাসের বেগ। তাহলে দেখো, খেয়াল করে দেখো, আমি একটু মানগুলা বলে দিই। মনে করো আরোহীর বেগ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড আর বাতাসের বেগ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। তাহলে একটু খেয়াল করে দেখো, এই আরোহী যখন এদিকে যাবে তখন আরোহীর কাছে মনে হবে বাতাসের বেগ অনেক বেশি। একটু খেয়াল করে দেখো, যে গাড়ির কথা বলছিলাম, যে আমি একটা গাড়ি এদিকে দিয়ে চালাই যাচ্ছি, উল্টা দিক দিয়ে কেউ একটা গাড়ি চলে আসতেছে। মনে করো আমার গাড়ির বেগ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড আর উল্টা দিক দিয়ে কেউ একটা গাড়ি চলে আসতেছে, সেই গাড়ির বেগ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। তাহলে আমার কাছে ওই গাড়িটার বেগ বেশি মনে হবে না? কত মনে হবে? 5 যোগ 2 অর্থাৎ 7 মিটার পার সেকেন্ড। তাহলে এটা কি হলো? আমার সাপেক্ষে ওই গাড়ির বেগ। ঠিক তেমনি ঘটনা, এই আরোহী এদিকে যাচ্ছে 5 মিটার পার সেকেন্ড বেগে, উল্টা দিক দিয়ে বাতাস আসতেছে। তাহলে এই আরোহীর কাছে মনে হবে বাতাস যেন আরো বেশি বেগ নিয়ে আসতেছে, কারণ সে বাতাসের বেগের দিকে দৌড়াচ্ছে। তাহলে তার কাছে মনে হবে বাতাসের বেগটা যেটা, সেটা হয়ে যাচ্ছে 5 যোগ 2 7 মিটার পার সেকেন্ড। তাহলে 7 মিটার পার সেকেন্ড কার সাপেক্ষে কার বেগ? আরোহীর সাপেক্ষে বাতাসের বেগ। তাহলে দেখো, এক্ষেত্রে কিন্তু আমরা উল্টাইছি, উল্টানোর পরে লব্ধি করছি কার সাপেক্ষে? আরোহীর সাপেক্ষে। তাহলে আরোহীর বেগটাকে উল্টাই দাও, যেদিকে ছিল তার উল্টা দিকে, কত সেটা? 5। বাতাসের বেগ ছিল এদিকে, কত সেটা? 2। দুইটা যোগ হয়ে আলটিমেটলি কত হচ্ছে? 7। তাহলে দেখো, উল্টানোর পরে গিয়ে আমরা লব্ধি করতেছি। তাহলে আমি আবার একটু বলি, আরোহী এবং বৃষ্টি হবে আপেক্ষিক বেগ, উল্টানোর পরে লব্ধি। বাতাস এবং আরোহী হবে আপেক্ষিক বেগ, উল্টানোর পরে লব্ধি। কিন্তু যদি বৃষ্টি আর বাতাসের কথা চিন্তা করি তাহলে সরাসরি লব্ধি, এটা কিন্তু আপেক্ষিক বেগ না। তুমি যদি এই 3টা ক্ষেত্র মাথায় রাখতে পারো তাহলে আপেক্ষিক বেগের ম্যাথে তোমার আর ঝামেলা হবে না। যেমন আমরা এই ম্যাথটার আরো কয়েকটা ক্যাটাগরি দেখব, তখন আমরা বুঝতে পারবো। এই উদ্দীপকেরই 2 নম্বর ম্যাথটা দেখো। 2 নম্বর বলতেছে, এবার আরোহী 6 মিটার পার সেকেন্ড বেগে পশ্চিম থেকে পূর্ব দিকে হাঁটা শুরু করলে কোন দিকে ছাতা ধরবে? অর্থাৎ আরোহীকে এবার গতিশীল করে দেওয়া হয়েছে। আগে আরোহী স্থির ছিল, এবার আরোহী এই দিক বরাবর হাঁটা শুরু করছে। তাহলে আমরা একটু আঁকি এখানে। এইটা হচ্ছে আরোহী। তাহলে আরোহী এই দিক বরাবর যাচ্ছে কত বেগ নিয়ে? 6 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে। বৃষ্টি পড়তেছে কিভাবে? বৃষ্টি পড়তেছে লম্ব ভাবে। কত বেগ নিয়ে? 5 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে। আর কি আছে? এটা পশ্চিম দিক, এটা পূর্ব দিক। তাহলে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে বাতাস বইতেছে 2 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে বাতাস। তাহলে এবার দেখো, এই ক্ষেত্রে কিন্তু 3টা জিনিস আছে, বৃষ্টি আছে, বাতাস আছে এবং আরোহীর একটা বেগ আছে। তাহলে যখনই এরকম 3টা থাকবে তখনই দেখা যায় অনেক মাথার মধ্যে গন্ডগোল শুরু হয়ে যায়। গন্ডগোল শুরু হওয়ার কোনো ব্যাপারই নেই। 3টা আছে তো 2টার কাজ আগে করবা, 2টার কাজ আগে যদি করে নাও তাহলে 2টার পরিবর্তে থাকবে একটা, তখন সেটার সাথে বাকিটার কাজ করবা। তাহলে এখন কোন 2টার কাজ আগে করা যায়? খুব সহজ, যে 2টাকে নিয়ে হিসাব করা সহজ হবে আগে, সেই 2টাকে আগে নিয়ে হিসাব করবো আমরা। কোন 2টাকে আগে নিয়ে সহজ হবে? যে 2টা একই সরল রেখায় আছে সেই 2টাকে আগে নিবা। এই যে বাতাস আর এই যে আরোহী, এই 2টা দেখো একই সরল রেখা বরাবর আছে, তারা পরস্পরের সমান্তরাল আছে। দিক ভিন্ন হোক কিন্তু তারা পরস্পরের সমান্তরাল আছে, এই কারণে এই 2টার হিসাব আগে করে নিবা। তাহলে দেখো, আরোহীর সাপেক্ষে আমরা বাতাসের হিসাবটা আগে করে নিই। তাহলে আমরা এখানে লিখি আরোহীর সাপেক্ষে বাতাস। বৃষ্টির হিসাব আগে করার দরকার নেই। আরোহীর সাপেক্ষে তুমি দেখো তো বাতাসটাকে কত মনে হয়? আরোহী এইদিকে যাচ্ছে কত বেগ নিয়ে? 6 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে। উল্টা দিক দিয়ে বাতাস আসতেছে কত বেগ নিয়ে? 2 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে। তাহলে তুমি এই যে আরোহী, তোমার কাছে বাতাসের বেগটাকে কত মনে হবে? এদিক দিয়ে যদি 2 মিটার পার সেকেন্ড বেগে বাতাস আসে তাহলে তোমার কাছে বাতাসের বেগটাকে বেশি মনে হবে না? এবং সেটা কত হবে? 6 যোগ 2। যদি এভাবে বুঝতে সমস্যা হয় তাহলে তুমি চিন্তা করবা, এই হচ্ছে তুমি দৌড়াচ্ছ আর এদিক থেকে বাতাস নামে তোমার এক বন্ধু দৌড়ায় আসতেছে। তাহলে তোমার কাছে মনে হবে না বাতাস বন্ধু আরো খুব দ্রুত দৌড়ায় আসতেছে? এবং কত বেগে? 6 যোগ 2 8 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে। তাহলে আমরা লিখতে পারি আরোহীর সাপেক্ষে বাতাস হবে
6 যোগ 2 8 মিটার পার সেকেন্ড। কোন দিকে মনে হবে? তোমার কাছে মনে হবে বাতাস কোন দিকে আসতেছে, এদিকে আসতেছে নাকি এদিকে আসতেছে? অবশ্যই মনে হবে এই দিকে বাতাসটা আসতেছে। তাহলে তুমি এবার এঁকে ফেলবা, এই যে আরোহীর সাপেক্ষে যে বাতাস এটাকে আঁকলা, এটা হচ্ছে কত 8 মিটার পার সেকেন্ড। কোন দিকে? এই দিকে আসতেছে বলে মনে হবে। এটুক তো সহজ, এটুক তো বোঝা যায়, এটা একেবারে ফিল করা যায় যে আরোহীর সাপেক্ষে বাতাস বেশি কোন দিকে, এইদিকে। এটুকু হয়ে গেল। তাহলে আমরা দেখো এই আরোহীর সাপেক্ষে বাতাসটাকে করে ফেললাম। তাহলে এখন কি আছে দেখো, আরোহীর সাপেক্ষে কে আছে? এটা কে? বাতাস আছে। ওকে, আরোহীর সাপেক্ষে কে আছে? বাতাস। তাহলে এবার দেখো এই বাতাসের সাথে এবার কাজ করতে হবে কার? বৃষ্টির। তাহলে বাতাসের সাপেক্ষে এবার বৃষ্টির কাজ করব। বৃষ্টি কিভাবে পড়তেছিল? 5 মিটার পার সেকেন্ড বেগে লম্ব ভাবে পড়তেছিল। ওকে, এবার চিন্তা করে দেখো তো, এই যে আরোহী এখানে আছে, এই আরোহীর এবার বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য ছাতাটাকে কিভাবে ধরতে হবে? বৃষ্টি আছে আর আছে বাতাস। কার সাপেক্ষে? আরোহীর সাপেক্ষে। কিন্তু কে কে আছে? বাতাস আছে। তাহলে লম্ব ভাবে পড়া বৃষ্টির ফোঁটাকে বাতাস কি করবে? বাঁকায় দিবে না, এদিকে এরকম ধাক্কা দিয়ে বাঁকায় দিবে না। তাহলে এখন কে আছে? বৃষ্টি আর বাতাস। বৃষ্টি আর বাতাসের কি হয় একটু আগে আমি বলেছি, বৃষ্টি এবং বাতাসের হয় হচ্ছে লব্ধি। তাহলে বৃষ্টি এই বাতাসের ধাক্কায় বেঁকে লব্ধি বেগ নিয়ে এসে এই বরাবর পড়বে। তাহলে আরোহীর হাতে যদি কোনো ছাতা থাকে তাহলে ছাতাটাকে এসে ধরতে হবে উলম্বের সাথে এরকম থেটা কোণ করে। তাহলে আমাদের টার্গেট হচ্ছে থেটা কোণের মান বের করা। তাহলে খুব সহজ হিসাব, থেটা কোণের মান যদি আমরা বের করি তাহলে থেটা ইকুয়াল টু হবে tan ইনভার্স 8/5। হিসাব করলে দেখবে এটা আসবে 57.99 ডিগ্রি। তাহলে আরোহীকে এবার দেখো আরো বেশি কোণে ছাতাটাকে ধরতে হবে। আগে কোণ ছিল 21.80, এখন আসছে 57.99 ডিগ্রি। এবার একটু প্র্যাকটিক্যালি চিন্তা করে দেখো তো, স্থির দাঁড়ায় ছিল বেচারা, বৃষ্টি পড়তেছে লম্বভাবে, দিল বাতাসে ধাক্কা, ছাতাটাকে একটু বাঁকায় ধরলো। কিন্তু ওই দিক বরাবর, যেদিক বরাবর বাতাস আসতেছে, ও যদি ওই বাতাসের ঝাপটা বরাবর আরো দৌড়ানো শুরু করে তাহলে ছাতাটাকে আরো বেশি কোণে হেলায় ধরবে। তাহলে যখনই আরো বেশি কোণে হেলায় ধরবে সে কোণের মানটা কত হয়ে যাচ্ছে? 57.99 ডিগ্রি। তুমি চাইলে এই ম্যাথটাকে, আমি প্রথমে কি করছি? আরোহীর সাপেক্ষে বাতাস করছি, মানে আগে আরোহী আর বাতাসের কাজটাকে আগে করে নিছি, তারপর সেই বাতাসের সাথে বৃষ্টির ম্যাথ করছি। তুমি চাইলে আগে বাতাস আর বৃষ্টি করে নিতে পারতা, বাতাস আর বৃষ্টি করে নেওয়ার পরে তার সাথে তুমি আরোহীর কাজটাও করতে পারতা, কিন্তু সেক্ষেত্রে কঠিন হতো। তুমি চাইলে ওটা করে দেখতে পারো। এটা কেন সহজ হয়েছে? কারণ হচ্ছে যে দুইটা একই সরল রেখা ছিল আমরা সেই দুইটাকে আগে হিসাব করে নিছি। তাহলে আমি আবার একটু বলি, যদি তিনটার হিসাব থাকে, আরোহী থাকে, বাতাস থাকে, বৃষ্টি থাকে, তাহলে আরোহীর সাপেক্ষে বাতাসের কাজটাকে আগে করে নিবা, তাহলে তখন আরোহীর সাপেক্ষে বাতাসের আপেক্ষিক বেগ হবে এবং তখন হয়ে গেছে বাতাস, সেই বাতাসের সাথে হবে হচ্ছে বৃষ্টির লব্ধি। ওকে, তাহলে আমরা এই টাইপের আরেকটা ম্যাথ দেখি, 3 নম্বর ম্যাথটা দেখি এখানে। এবার 3 নম্বরটা হচ্ছে আমরা আগের ম্যাথটাই করব, শুধু আরোহীর বেগটাকে উল্টে দিব। অর্থাৎ আরোহী আগে পশ্চিম থেকে পূর্ব দিকে হাঁটা শুরু করছে, এবার ঠিক উল্টাটা হবে, পূর্ব থেকে পশ্চিম দিকে যাওয়া শুরু করবে। তাহলে আমরা একটু এখানে চেঞ্জ করে দিই, পশ্চিম থেকে এখানে করে দিব পূর্ব থেকে কোন দিকে? পশ্চিম দিকে। এটা হবে হচ্ছে 3 নম্বর ম্যাথ। তাহলে তোমরা একটু 3 নম্বর ম্যাথটা তুলে নিবা এটা। ওকে, এখন তাহলে আমরা করা শুরু করি। তাহলে আবার এরকম চিত্র আঁকি একটু। বৃষ্টি পড়তেছে লম্ব 5 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে, বাতাস আছে হচ্ছে পূর্ব থেকে পশ্চিম দিকে 2 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে। এখন এই ক্ষেত্রে আরোহী এবার কি করছে? আরোহী এবার পূর্ব থেকে পশ্চিম দিকে হাঁটা শুরু করছে, কত বেগ দিয়ে? 6 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে। তাহলে আমরা এই চিত্রটা আঁকি, এই হচ্ছে আরোহী, এবার আরোহী এই দিকে হাঁটা শুরু করছে কত বেগ নিয়ে? 6 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে। প্রশ্ন, আরোহী এবার বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য ছাতা কোন দিকে ধরবে? তাহলে দেখো আমরা আগের ম্যাথটা যদি পারি এটাও পারবো। কয়টা আছে এখানে? 3টা, আরোহীর বেগ, বৃষ্টির বেগ, বাতাসের বেগ। কোন দুইটা একই সরল রেখায় আছে? এই যে বাতাসের বেগ এবং আরোহীর বেগ, এই দুইটা আছে একই সরল রেখায়। তাহলে এই দুইটার কাজ আমার আগে করে নিতে হবে। তাহলে আরোহীর সাপেক্ষে বাতাসের কি হয় জানো? আপেক্ষিক বেগ। তাহলে যার সাপেক্ষে বেগ তার বেগটাকে উল্টাই দিতে হবে, আরোহীর বেগটাকে উল্টাই দিব, আরোহীর বেগটা উল্টে এদিকে চলে যাবে, তখন আরোহীর সাপেক্ষে বাতাসের বেগটা আমাদের বের করতে হবে, তারপরে গিয়ে বৃষ্টির সাথে বাকি কাজটা করতে হবে। তাহলে আমরা একটু লিখে ফেলি তো, আরোহীর সাপেক্ষে বাতাস কত হয় এখানে লিখি। আরোহীর সাপেক্ষে বাতাসের বেগ। তাহলে দেখো একটু বোঝো,
এই আরোহী এদিকে যাচ্ছে হচ্ছে 6 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে। তুমি একটু চিন্তা করে দেখো তো, মনে করো এই হচ্ছে তুমি এদিকে যাচ্ছ 6 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে, আর এটা হচ্ছে তোমার বন্ধু, তোমার বন্ধুর নাম হচ্ছে বাতাস, সে এইদিকে যাচ্ছে হচ্ছে 2 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে। তাহলে তোমার কাছে তোমার বন্ধুকে কি মনে হবে, আগায় যাচ্ছে না পিছায় যাচ্ছে, কি মনে হবে? তুমি যাচ্ছ 6 বেশি, তোমার বন্ধু যাচ্ছে 2 মিটার পার সেকেন্ড বেগে কম, তাহলে তোমার কাছে মনে হবে না তোমার বন্ধু তো পিছায় যাচ্ছে? কোন দিক বরাবর? এই দিক বরাবর পিছায় যাচ্ছে। বলো তো কত বেগ নিয়ে পিছায় যাচ্ছে? ইয়েস, 6 বিয়োগ 2 অর্থাৎ 4 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে পিছায় যাচ্ছে। এই যে তুমি দেখো, এই যে আরোহীর সাপেক্ষে তোমার এই যে বন্ধুর নাম দিয়েছিলাম বাতাস, আরোহীর সাপেক্ষে তুমি বাতাসের বেগের আপেক্ষিক বেগটা বের করে ফেলছো, ঠিক আছে? ঠিক একই কাজটা এখানে করতে হবে। তো তুমি যদি নিয়ম মাফিক করতে চাও, তুমি যদি এমনি না বুঝেও যদি নিয়ম মাফিক করতে চাও তাও হবে। যার সাপেক্ষে বেগ তারটাকে উল্টায় দাও। তাহলে এই যে 6, এই বেগটাকে উল্টায় দাও, তাহলে উল্টাই দিলা এই দিক বরাবর, এটা হচ্ছে 6। আর বাতাসের বেগ আছে কোন দিক বরাবর? এদিক বরাবর। কত আছে? 2। তাহলে বলো 6 আর 2 এর লব্ধি করলে লব্ধি কোন দিকে থাকবে? এই দিকে থাকবে। কত থাকবে? 4 মিটার পার সেকেন্ড থাকবে। 4 মিটার পার সেকেন্ড তুমি কিভাবে পাইলা? 6 থেকে 2 বিয়োগ করে পাইলা। তাহলে আপেক্ষিক বেগের আমরা মান পাইলাম এবং দিকটা কোন দিকে সেটা পাইলাম। তাহলে এই আরোহীর কাছে মনে হবে বাতাস যেন এই দিকে চলে যাচ্ছে। ক্লিয়ার? এই জিনিসটা তো আমাদের বোঝা গেল। তাহলে আরোহীর সাপেক্ষে এখন কে আছে? কে এটা? বাতাস। আর কি আছে? বৃষ্টি। বাতাস আর বৃষ্টির কি হয়? লব্ধি হয়। অর্থাৎ বৃষ্টি পড়তেছিল কিভাবে? এই যে লম্ব ভাবে। তাহলে এখন আছে বৃষ্টি আর বাতাস। তাহলে লম্ব ভাবে পড়া বৃষ্টির ফোঁটাকে বাতাস ধাক্কা দিয়ে বাঁকায় দিবে না? তাহলে এই ধাক্কা দিয়ে বাঁকানোর ফলে লব্ধি হয়ে বৃষ্টির ফোঁটা এই বরাবর পড়বে। তাহলে আরোহী দেখো এদিক বরাবর যাচ্ছিল, এই হচ্ছে আরোহী। তাহলে আরোহীর হাতে যদি এবার ছাতা থাকে, তাহলে সে ছাতাটাকে এবার কিভাবে ধরবে? উলম্বের সাথে এরকম একটা কোণ করে বাঁকায় ধরবে। এই যে এই কোণ করে বাঁকায় ধরবে। তাহলে এবার দেখো এই যে এদিক বরাবর যাচ্ছিল, ছাতাটাকে এদিক বরাবর এভাবে বাঁকায় ধরছে। এই থেটা কোণের মানটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো তো থেটা কোণের মানটা আমরা বের করতে পারি কিনা, একবার এবার করা যাবে আশা করি। ট্যান ইনভার্স, এই যে থেটা কোণের বিপরীতটা লম্ব, এটা হচ্ছে 4, তাহলে এইটা কত হবে? এটা হবে 5। তাহলে 4/5 তুমি ক্যালকুলেটরে হিসাব করবে, এটা আসবে 38.65 ডিগ্রি। তাহলে এবার আরোহীকে এত কোণে ছাতা ধরতে হবে। তাহলে আমরা দেখো আরোহীর বেগ, বাতাসের বেগ, বৃষ্টির বেগ তিনটা একসাথে থাকলেও কোন দিকে ছাতা ধরতে হবে এটা আমরা বের করতে পারি। এইখান থেকে 4 নম্বর আর একটা মজার ম্যাথ আছে। মজার ম্যাথটা হচ্ছে 4 নম্বরটা দিয়ে লিখে ফেলো। আরোহী যদি 2 মিটার পার সেকেন্ড বেগে পূর্ব থেকে পশ্চিমে যায়, তবে কিভাবে ছাতা ধরবে? দেখি আমরা বের করতে পারি কিনা। তাহলে আবারও এরকম চিত্র আঁকবো, চিত্র ছাড়া তুমি ম্যাথ করতে যাবে না। ওকে, তাহলে এই হচ্ছে বৃষ্টি 5 মিটার পার সেকেন্ড বেগে বইতেছে, সরি বৃষ্টি পড়ছে আর কি। আর বাতাস 2 মিটার পার সেকেন্ড বেগে পূর্ব থেকে পশ্চিমে বইছে। এখন আরোহী কি করছে? আরোহী এই বৃষ্টির মধ্যে হাঁটতেছে। কোন দিকে হাঁটতেছে? কোন দিকে হাঁটতেছে? যেদিকে বাতাস বইতেছে ওই দিকে, অর্থাৎ এই দেখো পূর্ব থেকে পশ্চিম দিকে। কত বেগে হাঁটতেছে? 2 মিটার পার সেকেন্ড বেগে হাঁটতেছে। এখন দেখো এই ক্ষেত্রে তাকে ছাতা কোন দিকে ধরতে হবে। তাহলে দেখো এই ম্যাথটা ঠিক এই ম্যাথটার মতোই না? এখন দেখো আমরা করা শুরু করি। বৃষ্টি আছে, বাতাস আছে, আরোহী আছে, তিনটার বেগ আছে। তাহলে আরোহীর সাপেক্ষে প্রথমে বাতাসের বেগটা করব, কারণ আরোহী এবং বাতাসের বেগ দুইটা একই সরল রেখা বরাবর আছে, এই দুইটার হিসাব আমার আগে সহজ হবে। তাহলে আরোহীর সাপেক্ষে বাতাস করে ফেলি তো দেখি। আরোহীর সাপেক্ষে বাতাস, বলো আরোহীর সাপেক্ষে বাতাসের বেগটা এবার কত মনে হবে? দেখো সেই একই উদাহরণ বলি। এইটা হচ্ছে তুমি এদিকে যাচ্ছ কত বেগে? 2 মিটার পার সেকেন্ড বেগে। আর তোমার বন্ধু বাতাস সে যাচ্ছে এইদিকে একই দিকে কত বেগে? 2 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে তোমার কাছে বাতাসের বেগ অর্থাৎ তোমার বন্ধুর বেগ কিছু আর মনে হবে? তোমার কাছে মনে হবে না? তোমার সাপেক্ষে ওই স্থির, কারণ তোমার বেগও 2 মিটার পার সেকেন্ড বেগ, ওর বেগও 2 মিটার পার সেকেন্ড বেগ। তাহলে তোমার মনে হবে না যে ও আগাচ্ছে, মনে হবে না, আবার পিছায় যাচ্ছে তাও মনে হবে না, সবসময় একই স্থানে আছে সেটাই মনে হবে। অর্থাৎ তোমার সাপেক্ষে বাতাসের কোনো বেগ আর থাকবে না, তোমার সাপেক্ষে বাতাসকে স্থির মনে হবে, তুমি বাতাসকে আর টের পাবা না। তাহলে আমরা এটা বলতে পারি না যে 2 বিয়োগ 2 ইকুয়াল টু হচ্ছে 0 মিটার পার সেকেন্ড, কোনো বেগই নাই। আগে কি হয়েছিল দেখো, এই যে 6 বিয়োগ 2 4 মিটার পার সেকেন্ড হয়েছিল, 6 বিয়োগ 2 4 মিটার পার সেকেন্ড। এবার হচ্ছে 2 বিয়োগ 2
0 মিটার পার সেকেন্ড। তুমি বাতাসকে টেরই পাবা না, মনে হবে না বাতাস আর নাই। এবার দেখো যেহেতু বাতাস নাই, তাহলে বৃষ্টি পড়তেছে কিভাবে? লম্বভাবে। বৃষ্টি আর বাতাসের কি হয়? লব্ধি হয়। বৃষ্টি লম্বভাবে কত বেগ নিয়ে পড়তেছে? 5 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে পড়তেছে। এখন দেখো বাতাস তো নাই, তাহলে বৃষ্টি আর বাতাসের তো লব্ধি হবে। বৃষ্টি লম্বভাবে পড়লে বাতাস এসে ধাক্কা দিয়ে বৃষ্টিকে বাঁকাই দিয়ে লব্ধি বেগ নিয়ে এসে ফেলায়। কিন্তু এবার তো বাতাসই নাই, তাহলে বৃষ্টি যেভাবে পড়তেছে বৃষ্টি সেইভাবে পড়বে। বৃষ্টি কিভাবে পড়তেছে? লম্বভাবে পড়তেছে, তাহলে বৃষ্টি লম্বভাবেই পড়বে। এখন যদি এখানে কোনো আরোহী এভাবে যায়, তাহলে আরোহীর কাছে মনে হবে বৃষ্টি ওর মাথার উপর লম্বভাবে পড়তেছে। তাহলে ওর বেগ থাকা সত্ত্বেও ও ছাতাটাকে কিভাবে ধরবে? লম্বভাবে ছাতাটাকে ধরবে। তাহলে এবার আমরা বলবো ছাতা কিভাবে ধরতে হবে? লম্বভাবে ছাতা ধরতে হবে। তাহলে দেখো স্থির দাঁড়িয়ে থাকলে কিন্তু লম্বভাবে ধরা যায় না। শুধু যদি বাতাসের সমপরিমাণ বেগ নিয়ে বাতাসের বেগের দিকে যাওয়া যায়, তাহলে আর বাতাসটা ফিল করা যায় না। তাহলে তোমার কাছে মনে হবে বাতাস নাই, বৃষ্টি লম্বভাবে পড়তেছে, লম্বভাবেই পড়বে এটা মনে হবে, তুমি মাথার উপরে ছাতাটাকে লম্বভাবেই ধরবা। তাহলে আমি ম্যাথটা দেখো আরেকবার একটু বলি, জাস্ট ফিল করো। তোমার এই এত কিছু হিসাব টিসাব বোঝা লাগবে না, তুমি ব্যাপারটা এভাবে ফিল করো। বৃষ্টি প্রথমে লম্বভাবে পড়তেছে, বাতাস আছে, আরোহীর কোনো বেগ নাই। তাহলে আমি যদি আরোহী হই, আমি স্থির দাঁড়ানো আছি, অবশ্যই বাতাসের ঝাপটার দিকে আমার ছাতাটাকে হেলায় ধরতে হবে। এখন আমি যদি বাতাস যেদিক থেকে বইতেছে তার দিকে উল্টা দিকে এইভাবে যদি যাই, একটা বেগসি বেগ নিয়ে যাই, তাহলে আমার ছাতাটাকে আরো বেশি কোণে হেলায় ধরতে হবে। ক্লিয়ার? দেখো, এবং তাই আছে, আরো বেশি কোণে হেলায় ধরতে হবে। মুছে ফেলছি এখানে। এবার আসো 3 নম্বরটা। 3 নম্বর কি হয়েছে? আমি ঘুরে গেছি, ঘুরে আমি ওই 6 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে আবার এইদিকে যাচ্ছি। তাহলে 6 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে যখন আমি যাব, তখন বাতাস আমার পিছন দিক থেকে আসতেছে। তাহলে আমার কাছে মনে হবে, দেখো বাতাসের বেগ হচ্ছে 2, আমার বেগ হচ্ছে 6, তাহলে আমার মনে হবে আরে বাতাস বেটা তো পিছায় যাচ্ছে। কত বেগ দিয়ে পিছায় ওদিকে চলে যাচ্ছে? 4 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে পিছায় যাচ্ছে। তাহলে ছাতাটাকে আমার তখন ধরতে হবে এইভাবে। এবার একটু খেয়াল করো, বাতাস যদি এদিকে 2 মিটার পার সেকেন্ড বেগে যায় আর আমিও যদি 2 মিটার পার সেকেন্ড বেগে যাই, তাহলে আমার সাপেক্ষে মনে হবে বাতাস নেই, আমার সাপেক্ষে বাতাসকে আর আমি ফিল করবো না। বৃষ্টি লম্বভাবে পড়তেছিল, বৃষ্টি আমার কাছে লম্বভাবেই পড়বে এবং আমি ছাতাটাকে ধরবো লম্বভাবে। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন এই যে ম্যাথটা আমরা করলাম, এই যে 4টা ম্যাথ করছি, এই ম্যাথে আরোহীর স্থানে যদি আমি একটা গাড়ি দিয়ে দিই, তাহলে অন্য একটা ম্যাথ হয়ে যাবে। তখন গাড়ির ক্ষেত্রে আর প্রশ্ন করা হবে না যে ছাতা কোন দিকে ধরবে, গাড়ির ক্ষেত্রে তো ছাতা না। তাহলে কি হবে? গাড়ির কোন কাজ কত কোণে ভিজবে। বুঝতে পারছো? প্রশ্ন করবে এরকম, গাড়ির কোন কাজ ভিজবে এবং কত কোণে সেই কাজটা ভিজবে। তো চলো আমরা এটাও করে ফেলি এবার।